আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বানু নিউজ রাউন্ডআপে। আপনাদের সঙ্গে আছি আমি মেহনাজ তিশা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, চীন থেকে করোনা ভাইরাসের 1.5 কোটি টিকা আসছে। সেই টিকাগুলো দেশে আসা মাত্রই অগ্রাধিকারের ভিত্তিতে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রদান করা হবে। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এই তথ্য জানান। মন্ত্রী বলেন, সংক্রমণ বাড়ায় রাজশাহী, নাটোর ও নওগাঁ সহ 7 জেলায় লকডাউন দেওয়ার পরিকল্পনা আছে। যেসব জেলায় সংক্রমণ ঊর্ধ্বমুখী সেসব জেলায়ও লকডাউনের প্রস্তাব দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় জেলাগুলোতে চিকিৎসা সেবার মান বাড়ানোর সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। সচিব আরও বলেন, লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সবকিছু করার নির্দেশনাও দেওয়া হয়েছে। রাজধানীর বেশিরভাগ গণপরিবহনেই স্বাস্থ্যবিধি অমান্য করা হচ্ছে। প্রত্যেক সিটে একজন যাত্রী নেওয়ার কথা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই এই নিয়ম উপেক্ষা করা হচ্ছে। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের সরকারি নিয়ম ঠিকই মানছে পরিবহন মালিক শ্রমিকরা। বেশিরভাগ বাস চালক ও হেলপাররা ব্যবহার করছে না মাস্ক। সরকারি নিয়ম মেনে চলাতে গাবতলীতে চেকপোস্ট বসিয়ে অতিরিক্ত যাত্রী বহনকারী বাসে মামলা দেওয়া হচ্ছে। বাস মালিকরা বলছে, অতিরিক্ত যাত্রী না নেওয়ায় নির্দেশনা কেউ অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। এলপি গ্যাসের দাম সমন্বয় করল এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বেসরকারি খাতে 12 কেজি সিলিন্ডারে এলপিজি মূল্য সংযোজন করসহ সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে 842 টাকা। এর আগে এই দাম ছিল 906 টাকা। নতুন দাম আগামীকাল থেকে কার্যকর হবে। তবে উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হয় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি 12.5 কেজি এলপিজির দাম আগের দাম অর্থাৎ 591 টাকায় থাকছে। এদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার 41 টাকা 74 পয়সা। আগে এটি ছিল 44 টাকা 70 পয়সা। সকালে অনলাইন সংবাদ সম্মেলনে নতুন করে এসব দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। দেশে একদিনে করোনায় মারা গেছে আরও 36 জন। এ সময় আক্রান্ত হয়েছে 1710 জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হলো 8,540 জন। তাদের মধ্যে সুস্থ হয়েছে 7,40,372 জন। সবশেষ হিসেব অনুযায়ী দেশে করোনায় মারা গেছে 12,619 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে সাবিরা রহমান নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলজির বিভাগের চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন। দুপুরে কলাবাগানের 50/1 ফার্স্ট লেনের ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কলাবাগান থানা ও পুলিশের উপপরিদর্শক রাব্বানি জানান, ওই চিকিৎসককে হত্যা করা হয়েছে। তার পিঠে ও গলায় জখমের চিহ্ন আছে। এদিকে হত্যাকাণ্ডের অপকর্মটি ছায়া তদন্ত করছে সিআইডি ক্রাইম সিন ইউনিট ও মহানগর গোয়েন্দা পুলিশ। সে লক্ষ্যে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তার গলায় একটা আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং অত্যন্ত গভীর আঘাত। তার পিঠেও 2টি আঘাতের চিহ্ন আছে। তো সব মিলে আমাদের কাছে বিষয়টা অস্বাভাবিক মনে হয়েছে। তো আমরা এটা তদন্ত করছি। চাঁপাইনবাবগঞ্জে চলমান বিশেষ লকডাউন আরও 7 দিন বাড়ানো হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল হাফিজ এ ঘোষণা দেন। চাঁপাইনবাবগঞ্জে একদিনে নতুন করে আরও 93 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে RT-PCR ল্যাবে 63 জনের মধ্যে নমুনা পরীক্ষা করে 45 জনের করোনা শনাক্ত হয়। এদিকে করোনা নিয়ন্ত্রণে জেলায় লকডাউনে কড়াকড়ি করছে পুলিশ প্রশাসন। বসানো 50টি পুলিশ চেকপোস্ট, জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারছে না। এদিকে রাজশাহীতে আরও 82 জন, নওগাঁয় 4 জন, নাটোরে 23 জন, জয়পুরহাটে 21 জন, বগুড়ায় 22 জন, সিরাজগঞ্জে 3 জন এবং পাবনায় 21 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদিকে দেশের যশোরে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে অনেকেই।
সিলেটে পরপর দুদিন কয়েকবার ভূমিকম্পের পর সিটি কর্পোরেশন ৬টি মার্কেট ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে। এসব মার্কেট ১০ দিনের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আগামী ৯ জুন পর্যন্ত এসব মার্কেট বন্ধ থাকবে। এর আগে গতকাল রোববার বিকেলে বিশেষজ্ঞদের পরামর্শে নগরের ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো বন্ধের নির্দেশ দিয়েছে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার থেকে ১০ দিনের জন্য মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ব্যবসায়ীরা। মার্কেটগুলো হলো বন্দরবাজারের সিটি সুপার, মধুবন সুপার মার্কেট, সমবায় ভবন, জিন্তা বাজারের মিতালি ম্যানশন, রাজা ম্যানশন ও সুরমা মার্কেট। এদিকে করোনায় মৃত্যু ও শনাক্ত দিক থেকে হটস্পটে পরিণত হয়েছে রাজশাহী। সবচেয়ে বেশি ঝুঁকি পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জে। পরিস্থিতি সামাল দিতে এক সপ্তাহ লকডাউনের পর আজ থেকে আবারও এক সপ্তাহের জন্য লকডাউন বাড়িয়েছে প্রশাসন। এ অবস্থায় সাধারণ মানুষ জেলায় কঠোর লকডাউনের দাবি করছে। তবে জেলা প্রশাসন বলছে লকডাউনের মতো অবস্থা এখনো হয়নি। রাজশাহী থেকে হাবিব আহমেদের তথ্যচিত্রে জানাচ্ছেন বিস্তারিত মাহফুজ শুভ। করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীতে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে শনিবার। গত এক সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৬৫ জন। নিহতদের বেশিরভাগই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। রাজশাহীতে ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছে ৮,৭১২ জনেরও বেশি। এমন অবস্থায় রাজশাহীর মানুষ আতঙ্কিত। বিশেষ করে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় বেশি আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর পথে দুটি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে তথ্য গোপন করে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ চলাচল করছে স্থানীয়রা। অনেক রোগী তথ্য গোপন করে আত্মগোপনে আছে। তাহলে চাঁপাইনবাবগঞ্জের লোকজনকে রাজশাহীতে আসা বন্ধ করতে হবে, আর রাজশাহীর লোককে আরও অনেকটা সচেতন হতে হবে। তাহলে রাজশাহীতে করোনা কিছু হলে মানে স্বস্তি পাবে। যে করোনাকে ঠিক করার জন্য এসব গাড়ি, অটো গাড়ি, মাইক্রো, হোন্ডা এগুলো আপনার বন্ধ রাখতে হবে, যাকে কালো লকডাউন থাকবে। ইন্ডিয়ান শিলগলা করে দিতে হবে। ইন্ডিয়ার সাথে রাজশাহীর মানে বর্ডার যেটা, সেটা শিলগলা করে দিতে হবে। রাত্রে দিনে কোনো সময় জানে পার না হয়। রাজশাহীর প্রবেশদ্বার কাশিয়াডাঙ্গার মোড়ে চেকপোস্ট তদারকি কর্মকর্তা বলছেন, জাতীয় পরিচয়পত্র শনাক্তের ব্যবস্থা করা হলে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে আসা লোকজন চিহ্নিত করা সহজ হবে। একটা নির্দেশনা জারি করা হয় যে এনআইডি ছাড়াও ওখান থেকে আমাদের কেউ মুভ করতে পারবে না। তাহলে কী হবো, আমরা সরাসরি এনআইডি পেয়ে যাবো। এনআইডি ছাড়া আদার্স তো কেউ যেতে পারবে না। এটা যদি আমরা এই সাময়িকভাবে যখন লকডাউন চলে যদি কার্যকরী করতে পারি, তাহলে তো আমরা ইজিলি এটাকে রেস্ট্রিক্ট করতে পারবো না। এদিকে গত ঈদের আগে ৪২ জনের নমুনা জেনোম টেস্টের জন্য ঢাকার আইইডিসিআর-এর করোনা পরীক্ষা ল্যাবে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ৭ জনের নমুনায় ভারতীয় ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস পাওয়া গেছে। এই ৭ জনের খোঁজ এখন পাওয়া যাচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জের রোগী কিন্তু আসলে লোকজন চাঁপাইনবাবগঞ্জে কিন্তু আর ওইভাবে এক জায়গায় থাকছে না। তারা বিভিন্ন অলিগলি পথ দিয়ে রাজশাহী সেই দিক দিয়ে বিভিন্ন সারা দেশে ছড়ায় পড়ছে। সো রাজশাহী যদি আমরা একটু লকডাউন করতে পারি, যদিও এটা মানুষের আসলে একটু সমস্যা হয়ে যায় জীবিকার জন্য, বাট এটা এখন খুবই দরকার, যেটা আমার ব্যক্তিগত মতামত। এই অবস্থায় বেশিরভাগ সচেতন মানুষ চায় রাজশাহীতে কঠোর লকডাউন বাস্তবায়ন হোক। তবে রাজশাহীর সিভিল সার্জন বলছেন, লকডাউনের সিদ্ধান্ত এখনও হয়নি। আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য। আমাদের যারা প্রশাসনে আছেন তারা প্রতিদিনই মাইকিং করছেন, তারা দেখা যাচ্ছে যে করতেছে, জরিমানা করতেছে মানুষকে। এদিকে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত বন্ধ ঘোষণার পরও অবাধে ভারত থেকে লোকজন বাংলাদেশে আসা যাওয়া করছে। শুভ মাহফুজ, 52 টিভি। এবারে আন্তর্জাতিক সংবাদ। উহানের একটি ল্যাবে চীনা বিজ্ঞানীরা করোনা ভাইরাস তৈরি করেছে। কোভিডের উৎস অনুসন্ধানের নতুন তদন্ত ঘোষণার মধ্যেই এক গবেষণায় জানা গেছে এমন তথ্য। গবেষকরা দাবি করেন, ভাইরাসটি তৈরিতে নিজেদের ভূমিকা গোপন রাখতে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এটি আরেকটা সংস্করণ তৈরি করা হয়েছে, যাতে মনে হয় এটি বাদুড়ের মাধ্যমে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। গবেষকরা কোভিড-19 নমুনায় বিশেষ ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন। তারা বলছেন তাদের কাছে 1 বছরেরও বেশি সময় ধরে ভাইরাস তৈরি হওয়ার প্রমাণ আছে। গবেষণা তথ্য উহান ল্যাবে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে। যারা এ বিষয়ে কথা বলেছেন সেসব বিজ্ঞানীদের গুম করা হয়েছে।
2 সন্তান নীতি থেকে সরে এবার 3 সন্তান নীতি অনুমোদন করল চীন সরকার। চীনা দম্পতিরা চাইলে এখন থেকে 3টি সন্তান গ্রহণ করতে পারবে। পলিট ব্যুরোর বৈঠকে এটি অনুমোদন দেন প্রেসিডেন্ট শি জিনপিং। জন্মহার অত্যন্ত কমে যাওয়া এবং বার্ধক্যের হার বেড়ে যাওয়ায় এই নীতি গ্রহণ করতে বাধ্য হয়েছে পৃথিবীর সর্বোচ্চ জনসংখ্যা দেশটি। প্রায় 40 বছর যাবৎ পরিবার পরিকল্পনায় বিতর্কিত 1 সন্তান নীতির কঠোর প্রয়োগ করে চীন। অর্থনৈতিক স্থবিরতা ও কর্মক্ষমদের বার্ধক্য বৃদ্ধির সংখ্যা থেকে 2016 সালে 2 সন্তান গ্রহণের অনুমতি দেয় কমিউনিস্ট দেশটি। সবশেষ শুমারিতে দেখা যায় জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাচ্ছে। এই সংখ্যার কারণে পরিবার পরিকল্পনা আরও শিথিল করল চীন। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ন্যাশভিলের পার্শ্ববর্তী লেকের পানিতে পড়ে ছোট একটি উড়োজাহাজের 7 আরোহী মারা গেছে। পার্সিপ্রিস্ট নামের ওই লেকে শনিবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। C501 মডেলের বিমানটি কোনো আরোহী বেঁচে নেই, এমনটি ধারণা করছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পরপরই রাদারফোর্ড কাউন্টি উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ শুরু করে। ফেডারেল এভিয়েশন প্রশাসন জানিয়েছে দুর্ঘটনার তদন্ত হবে। নাইজেরিয়ার নাইজার প্রদেশের একটি স্কুল থেকে শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। স্থানীয় সময় রোববার প্রদেশটির তেজিনা শহরের একটি ইসলামিক স্কুল থেকে এসব শিক্ষার্থীকে অপহরণ করা হয়। স্কুলটির এক শিক্ষক বলেছেন তাদের 150 শিক্ষার্থী নিখোঁজ আছে। আরেকটি মাধ্যমে বলা হয়েছে নিখোঁজ হয়েছে 200 শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানায় বন্দুকধারীরা মোটরসাইকেলে চড়ে শহরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। হামলায় 2 জন গুলিবিদ্ধ হলে 1 জন মারা যায়। এরপর বন্দুকধারীরা ওই স্কুলে গিয়ে শিশুদের ধরে নিয়ে যায়। ওই স্কুলটিতে 6 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীরা পড়াশোনা করে। উত্তর পশ্চিম ও মধ্য নাইজেরিয়ার গেল ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের অপহরণের 6টি ঘটনা ঘটল। এসব ঘটনায় 800-এরও বেশি শিক্ষার্থী ও কর্মচারী অপহৃত হয়েছে। এবারে খেলার সংবাদ। বৃষ্টি আইনে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে 7 উইকেটে হারিয়ে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে শুভ উদ্বোধন করলেন আবাহনী লিমিটেড। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পার্টেক্স স্পোর্টিংয়ের। 72 রান নিতেই 4 উইকেট খোয়ায় তারা। শেষ পর্যন্ত তাসমাউলের 65 রানে ভর করে 5 উইকেটে 120 রান গড়ে পার্টেক্স। এরপর বৃষ্টির কারণে আবাহনীর লক্ষ্য দাঁড়ায় 10 ওভারে 70 রান। 3 উইকেট হারিয়ে 4 বল হাতে রেখে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় আকাশী হলুদ জার্সির ধারীরা। মুশফিক করেন অপরাজিত 38 রান। কলম্বিয়ার পর এবার কোপা আমেরিকা আয়োজন থেকে সরে দাঁড়ালো আর্জেন্টিনা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লাতিন আমেরিকার বিশ্বকাপ খ্যাত এই ফুটবল জগৎ থেকে দেশ দুটি সরে গেছে। দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবল জানিয়েছেন শীঘ্রই নতুন আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে। কোপা আমেরিকা 14 জুন শুরু হয়ে শেষ হওয়ার কথা 11 জুলাই। এদিকে আর্জেন্টিনার ফুটবল দৈনিক মুন্ডো জানিয়েছে নতুন আয়োজক হতে ইচ্ছা প্রকাশ করেছে চিলি ও যুক্তরাষ্ট্র। 52 নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই। 52 নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন 52.com, facebook.com/52digital ও youtube.com/52tvdigital। ধন্যবাদ সবাইকে।